আগামী মাস থেকে শুরু হতে যাচ্ছে ফিনল্যান্ডের সবচেয়ে বড় সেশন সেপ্টেম্বর 2025 সালের অ্যাপ্লিকেশন। যারা জানুয়ারি সেশন মিস করেছেন তারা যেন কোনোভাবেই সেপ্টেম্বর সেশনে মিস না করেন। তাদের জন্য আজকে ভিডিওতে আমি আলোচনা করব কি কি ডকুমেন্ট লাগবে, কখন অ্যাপ্লিকেশনগুলো ওপেন হবে এবং কীভাবে আসলে আপনারা অ্যাপ্লিকেশনটা করবেন, সেটার সম্পূর্ণ বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, আমি স্বপ্ন আছি আপনাদের সাথে। আজকে চলে আসলাম আপনাদের সাথে কথা বলার জন্য ফিনল্যান্ডের সবচেয়ে বড় সেশন সেপ্টেম্বর 2025 সালের যে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে সেইটা নিয়ে। আসলে জানুয়ারি সেশনটা মোটামুটি শেষ হয়ে গেছে। জানুয়ারি সেশনে সেপারেট অ্যাপ্লিকেশন অনেকগুলো ওপেন হওয়ার কথা ছিল, সেই পরিমাণ ওপেন হয়নি। কারণ 2024 সালের সেপ্টেম্বর সেশনের অ্যাপ্লিকেশন নিয়ে আসলে ইউনিভার্সিটিগুলো অনেক আসলে হ্যাসেলের মধ্যে ছিল। ভিএফএসের ডেট পাওয়া থেকে শুরু করে অনেক ধরনের ইস্যুগুলো ছিল। বাট এই সেপ্টেম্বর 2025 সালে কিন্তু মোটামুটি সব ইউনিভার্সিটি সব সাবজেক্ট ওপেন হচ্ছে। জানুয়ারিতে যেগুলো পাচ্ছিলেন না সেগুলো সব কিন্তু সেপ্টেম্বর সেশনে পেয়ে যাবেন। কারা আসলে এলিজিবল এই সেপ্টেম্বর সেশনে অ্যাপ্লিকেশন করার জন্য, কী কী ডকুমেন্ট লাগবে, কখন অ্যাপ্লিকেশন করবেন, কোন অ্যাপ্লিকেশনটাতে আসলে কীরকম ধরনের প্রিপারেশন রাখা উচিত, সব কিছুর কম্প্যাক্ট একটা ভিডিও থাকবে আজকের ভিডিওতে। তো প্রথমে যদি আমি আসি আসলে এটাতে অ্যাপ্লিকেশন করার জন্য কারা এলিজিবল হবেন সেপ্টেম্বর সেশনের জন্য। প্রথমে তো যদি বলি ব্যাচেলরের ক্ষেত্রে আইএলটিএসে 6 যাদের রয়েছে এবং পিটিইতে 58 যাদের রয়েছে তারা কিন্তু ব্যাচেলরের জন্য এলিজিবল। এখন কথা রয়েছে যে আপনি স্টাডি গ্যাপ কত বছরের পর্যন্ত অ্যাকসেপ্টেবল। ফিনল্যান্ডে কিন্তু আপনারা জানেন যে স্টাডি গ্যাপ কিন্তু খুব বড় কোনো ইস্যু না। ফিনল্যান্ডের ব্যাচেলরের ক্ষেত্রে যদি আপনার 5, 10, 15 বছর স্টাডি গ্যাপও যদি থাকে তারপরে কিন্তু আপনি ব্যাচেলরে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং যদি মাস্টার্সের কথা বলি, মাস্টার্সে কিন্তু যাদের আসলে আইএলটিএসে 6.5 রয়েছে অথবা পিটিইতে 62 রয়েছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। সেই সাথে যারা আসলে আইএলটিএসকে ভয় পাচ্ছেন বা আসলে জবের জন্য আইএলটিএস করতে পারছেন না, তাদের জন্য কিন্তু জব এক্সপিরিয়েন্স দিয়ে অ্যাপ্লায়েন্স ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে। তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই ব্যাচেলরের পর থেকে 2 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স, ফুল টাইম ওয়ার্ক এক্সপিরিয়েন্স আসলে থাকতে হবে। তো এটা ছিল আসলে রিকোয়ারমেন্ট। এবং সিজিপিএ যদি বলি, ব্যাচেলরের ক্ষেত্রে অ্যাটলিস্ট আপনি যদি 5-এর মধ্যে 3 থাকে, আউট অফ 5-এ যদি 3 জিপিএ মেনটেন করতে পারেন, এবং মাস্টার্সের ক্ষেত্রে ব্যাচেলর যদি আপনার সিজিপিএ 2.5-এর উপরে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন করার জন্য এলিজিবল হয়ে যাবে। তো এবার আসি কী কী ডকুমেন্ট আসলে দরকার, মানে অ্যাপ্লিকেশন করার জন্য আসলে কী কী ডকুমেন্ট দরকার সেটা খুব ইম্পর্টেন্ট। কারণ আপনাকে নেক্সট মান্থে যেহেতু অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাচ্ছে আপনাকে কিন্তু অবশ্যই ডকুমেন্টগুলো রেডি রাখতে হবে। কারণ আপনি প্রতিটা ডকুমেন্ট যদি ঠিকমতো ক্লিয়ারলি যদি রেডি করতে না পারেন তো সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যাপ্লিকেশনে করতে যেয়ে দেখবেন খুব বড় কিছু হ্যাসেল আপনাকে ফেস করতে হবে। তো ডকুমেন্ট যদি আসি সেক্ষেত্রে প্রথম যে ইম্পর্টেন্ট ডকুমেন্ট সেটা হচ্ছে আপনার একটা এনআইডি কার্ড লাগবে। বাংলাদেশে যে আপনি যেহেতু নাগরিক আপনাকে কিন্তু এনআইডি কার্ড লাগবে। এনআইডি কার্ডটাতে অবশ্যই আপনার নাম, আপনার বাবা মায়ের নাম, আপনার সব কিছু যেন একদম পরিপূর্ণ, ডেট অফ বার্থ সব কিছু যেন কারেক্ট থাকে। এবং এনআইডি কার্ডটার কথা প্রথমে বলার কারণ হচ্ছে আপনাকে তো একটা পাসপোর্ট দরকার হবে। পাসপোর্ট করার জন্য কিন্তু আপনাকে এনআইডি কার্ডটা লাগবে। তো সেকেন্ড অপশন হচ্ছে কিন্তু পাসপোর্ট। আপনাকে একটা ভ্যালিড পাসপোর্ট লাগবে। এবং আমি বলতে চাই যাদের আসলে পাসপোর্টের মেয়াদ কম রয়েছে তারা কিন্তু অবশ্যই পাসপোর্টে রিনিউ করে অ্যাপ্লাই করবেন। কেননা যদি ফিনল্যান্ড একবার চলে আসেন সেক্ষেত্রে অথবা অন্য কোনো কান্ট্রিতে যদি আপনি যেতে চান, আপনি কিন্তু সেই দেশে চলে যাওয়ার পর আপনাকে দেশে যেয়ে সেটা রিনিউ করাটা খুব বেশি হ্যাসেল হতে পারে। তো সেই জন্য আপনাকে বলবো যে নতুন পাসপোর্ট দিয়ে আপনাকে রিনিউ করে নতুন পাসপোর্টে ইস্যু করে নেবেন। যে 3 নম্বর যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আপনার একটা একাডেমিক সার্টিফিকেট দরকার। আপনি যদি ব্যাচেলর অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনার এসএসসি, এইচএসসির একাডেমিক সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট, এবং যদি আপনি মাস্টার্সে অ্যাপ্লাই করেন আপনার ব্যাচেলরের একাডেমিক সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট দরকার হবে। এবং সেগুলো কিন্তু অবশ্যই সত্যায়িত হতে হবে। একটা জিনিস মনে রাখবেন, ব্যাচেলরের সার্টিফিকেশন কিন্তু অ্যাটেস্টেশন দরকার হয় না। আপনাকে যদি আপনি মাস্টার্সে অ্যাপ্লাই করতে চান আপনার ব্যাচেলরের সার্টিফিকেটটা অ্যাটেস্টেশন দরকার হবে। সেই ক্ষেত্রে আপনাকে প্রথমে ইউনিভার্সিটি, তারপরে এডুকেশন মিনিস্ট্রি, তারপরে ফরেন মিনিস্ট্রি, 3টে স্টেপে কিন্তু ডকুমেন্টগুলোকে আপনাকে অ্যাটেস্টেশন করতে হবে। 4 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার একটা ল্যাঙ্গুয়েজ টেস্ট দিতে হবে, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট যেটাকে আমরা বলি। আপনি আইএলটিএস করতে পারেন, আপনি পিটিই করতে পারেন, আপনি চাইলে টোফেল করতে পারেন, ডুওলিঙ্গো করতে পারেন। ডুওলিঙ্গো সব ইউনিভার্সিটি অ্যাকসেপ্টেবল না হলেও এটা কিছু কিছু ইউনিভার্সিটি অ্যাকসেপ্টেবল রয়েছে। বাট আমি সবসময় প্রেফার করি আইএলটিএসটাকে, কেননা এটা সার্বজনীন স্বীকৃত, সারা ওয়ার্ল্ডে এটাকে স্বীকৃত। অনেক ইউনিভার্সিটি আইএলটিএস স্কোরটাতে কিন্তু অনেক বেশি প্রাধান্য দিয়ে থাকে পিটিই কিংবা টোফেলের থেকে। তো সেই জন্য আসলে আইএলটিএসটা প্রিপারেশন নেওয়াটা খুব বেশি জরুরি। এবং ব্যাচেলরের ক্ষেত্রে 6 এবং মাস্টার্স ক্ষেত্রে 6.5 কিন্তু মিনিমাম রিকোয়ারমেন্ট রয়েছে। তারপরে যে 5 নম্বর যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে জিআরই, জিম্যাট কিংবা স্যাট।
অনেকগুলো ইউনিভার্সিটি রয়েছে যারা আসলে জিআরই, জিম্যাট এবং স্যাটের রিকোয়ারমেন্ট থাকে, সেটা যারা ফুলফিল করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু এই সার্টিফিকেশন এক্সামটা খুবই দরকার। বাট এটা কিন্তু সবার জন্য প্রয়োজন না। যারা আসলে স্কলারশিপ, হায়ার স্টাডিতে ফুল ফান্ড স্কলারশিপের জন্য যেতে যাচ্ছেন তাদের জন্য এটা খুব বেশি ইম্পর্টেন্ট। যারা আসলে স্কলারশিপ ফোকাসড স্টুডেন্ট তাদের জন্য আমি বলবো জিআরই, জিম্যাট, স্যাট আপনারা অবশ্যই দিবেন। জিআরই, জিম্যাটটা হচ্ছে মাস্টার্সের জন্য, স্যাট হচ্ছে ব্যাচেলরের জন্য। এটা কিন্তু আপনারা অনেকে মিস করে ফেলেন, অনেকে ভাবেন যে মাস্টার্সের জন্য মনে স্যাট, না, স্যাট হচ্ছে ব্যাচেলরের জন্য, জিআরই, জিম্যাট হচ্ছে মাস্টার্সের জন্য। তারপর 6 নম্বর যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে আপনাকে একটা খুব সুন্দর কম্প্যাক্ট একটা সিভি রেডি করতে হবে, ইউরোপাস সিভি। ইউরোপাস সিভি কীভাবে তৈরি করবেন তা নিয়ে আমার একটা ভিডিও রয়েছে, লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং উপরেও কিন্তু অলরেডি দেওয়া আছে লিঙ্কটা, সেটা আপনারা শেয়ার করে দেখে নিতে পারেন। সেখানে আমি A to Z প্রসেসটা আলোচনা করেছি কীভাবে আসলে ইউরোপাস সিভিটা রেডি করতে হয়। ইউরোপাস সিভিটা কিন্তু ইউরোপের জন্য খুব ইম্পর্টেন্ট। এটা আপনি ইউরোপের জবের জন্য থেকে শুরু করে স্কলারশিপ, অ্যাডমিশন সব পারপাসে কিন্তু আপনার লাগবে। আপনি একটা ইউরোপাসের অ্যাকাউন্ট যদি ওপেন করে রাখেন, সেখানে আপনি চাইলে বারবার প্রতিনিয়ত এটাকে ইনফরমেশনগুলো চেঞ্জ করে নতুন নতুন সিভি কিন্তু আপনি ফ্রিতেই ডাউনলোড করতে পারবেন। তারপরে যে পরের ডকুমেন্টটা রয়েছে সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা ডকুমেন্ট, যেটা হচ্ছে আসলে স্কলারশিপের জন্য খুবই ম্যান্ডেটরি, সেটা হচ্ছে এসওপি। আপনাকে একটা খুব সুন্দর স্টেটমেন্ট অফ পারপাস অথবা মোটিভেশনাল লেটার যেটাকে বলি আমরা, সেটা রেডি রাখতে হবে। এটার মধ্যে আসলে আপনাকে ফোকাস করতে হবে কীভাবে আপনি আসলে নিজের ক্যারিয়ারটাকে আসলে এই সাবজেক্ট ইউনিভার্সিটির সাথে কানেক্ট করছেন। আপনার ইন ফিউচারে কী করবেন সেটাকে খুব সুন্দরভাবে কানেক্ট করে আপনাকে একটা এসওপি রেডি করতে হবে। আমি বলবো প্রতিটা সাবজেক্টে যখন আপনি অ্যাপ্লাই করবেন তখন সেই সাবজেক্ট ইউনিভার্সিটির সাথে কানেক্ট করে আপনি এসওপিটা রেডি করবেন। আগের কোনো গদবাধা কোনো এসওপি, একটা এসওপি সব ইউনিভার্সিটিতে আসলে ইউজ করা উচিত না, কারণ আপনার সাবজেক্টের সাথে কানেকশন, আপনার ইউনিভার্সিটির সাথে কানেকশন, টিচারদের সব কিছু কিন্তু আপনার একটা এসওপির মধ্যেই থাকে আসলে। তো সেটাকে আপনি কানেক্ট করতে গেলে আপনাকে প্রত্যেকটা ইউনিভার্সিটি সাবজেক্টের জন্য ডিফারেন্ট এসওপি আসলে রেডি করা উচিত যদি আপনি স্কলারশিপ ফোকাস থাকেন। যারা আসলে আমাদের ক্লায়েন্ট, আমরা তাদের কিন্তু এসওপিটা আমরা নিজেরা প্রোভাইড করি, আমরা কিন্তু সেভাবে কানেক্ট করে আসলে এসওপিগুলো প্রোভাইড করি যেন তাদের জন্য ম্যাক্সিমাম স্কলারশিপ আসলে পাওয়া যায়। তারপরে যে ডকুমেন্টটা রয়েছে সেটা হচ্ছে একটা লেটার অফ রিকমেন্ডেশন। আপনাকে লেটার অফ রিকমেন্ডেশন ম্যানেজ করতে হবে। যদি এটা মাস্টার্সের জন্য কিন্তু প্রযোজ্য, ব্যাচেলর লেটার অফ রিকমেন্ডেশন দরকার হয় না, ব্যাচেলর কিন্তু ইউরোপাস সিভিও দরকার হয় না, এবং এসওপিটা ব্যাচেলরের জন্য খুব কম দরকার হয়। এবং আপনার যদি লেটার অফ রিকমেন্ডেশন কিন্তু আপনার ইউনিভার্সিটি থেকে নিতে হবে, 2টা ইউনিভার্সিটি থেকে নেবেন এবং 2টো হচ্ছে আপনার জব সেক্টর থেকে নেবেন যদি আপনি জব করে থাকেন। কারণ অনেক ইউনিভার্সিটি কিন্তু আপনার প্রফেশনাল লেটার অফ রিকমেন্ডেশনটা তারা আসলে প্রেফারেন্স দিয়ে থাকে। তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই জিনিসটাও কিন্তু আসলে ফোকাসটা আনতে হবে যে আপনি আসলে কোথায় কীভাবে আসলে ব্যাচেলর করেছেন, কিংবা কোনো যদি মাস্টার্স করে থাকেন সেটা রিকমেন্ডেশনটা আপনার সুপারভাইজার হতে পারে, সেটা অথবা ইউনিভার্সিটি থেকে রিকমেন্ডেশন হতে পারে, অথবা আপনার জব সেক্টর থেকে আপনি এটা নিতে পারেন। তো এগুলো হচ্ছে মেইন রিকোয়ারমেন্ট। আপনাকে আসলে একটা সেপ্টেম্বর সেশনে অ্যাপ্লিকেশন করার জন্য এই ডকুমেন্টগুলো মেইনলি আপনাকে রাখতে হবে। তারপর আসলে আপনি কীভাবে অ্যাপ্লাই করবেন, কোথা থেকে অ্যাপ্লাই করবেন এবং কীভাবে বুঝবেন যে আসলে কোন সময়ে আসলে কোন অ্যাপ্লিকেশনগুলো ওপেন হবে। সেপ্টেম্বর সেশনে কিন্তু 2 ধরনের অ্যাপ্লিকেশন ওপেন হবে, একটা হচ্ছে সেপারেট অ্যাপ্লিকেশন, একটা হচ্ছে জয়েন্ট অ্যাপ্লিকেশন। সেপারেট অ্যাপ্লিকেশনটা অক্টোবরের 1 তারিখ থেকে ওপেন হয়ে যাবে, বিভিন্ন ইউনিভার্সিটিতে বিভিন্ন সময় বিভিন্ন সাবজেক্টের জন্য তখন ওপেন হবে। আপনাকে কিন্তু studyinfo.fi, এটা হচ্ছে ফিনল্যান্ডের সেন্ট্রাল ওয়েবসাইট, যেখান থেকে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো সেখানে আপনি অ্যাপ্লাই করলে সেখান থেকে কিন্তু আপনি সব কিছু দেখতে পারবেন এবং আপনি কোন সাবজেক্ট কোথায় অ্যাপ্লাই ওপেন হয়েছে সব কিছু সেখান থেকে ক্রস চেক করতে পারবেন। এবং সেপারেট অ্যাপ্লিকেশন আমি বললাম যে অলরেডি অক্টোবর 1 উইক থেকে শুরু হয়ে যাবে, সেটা চলবে হচ্ছে 25শে মে পর্যন্ত সেপারেট অ্যাপ্লিকেশনগুলো চলবে। বিভিন্ন ইউনিভার্সিটি বিভিন্ন সময় ওপেন হবে, অফ হয়ে যাবে, এবং এটাতে কিন্তু অবশ্যই ফার্স্ট কাম ফার্স্ট সার্ভের মতো প্রায়োরিটি থাকবে। যারা প্রথমে অ্যাপ্লাই করবেন তাদের জন্য অফার লেটার পাওয়ার চান্সেসটা বেশি থাকবে। এবং জয়েন্ট অ্যাপ্লিকেশন শুরু হবে জানুয়ারি থেকে, মোস্ট প্রবলি জানুয়ারি 3 তারিখ থেকে জয়েন্ট অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাওয়ার কথা। সেটার এখনও কনফার্মেশন আমরা পাইনি, বাট জানুয়ারি 3 তারিখ থেকে 25 সালের জয়েন্ট অ্যাপ্লিকেশন শুরু হবে, যেখানে 6টা ইউনিভার্সিটিতে অথবা 6টা সাবজেক্টে আপনারা এট এ টাইম অ্যাপ্লাই করতে পারবেন, যেটা সবচেয়ে বড় অ্যাপ্লিকেশন হয়। তো সেক্ষেত্রে আপনারা যারা আসলে সেপ্টেম্বর সেশন জন্য অ্যাপ্লাই করবেন তারা কিন্তু নিজের অ্যাপ্লিকেশন করতে পারবেন। আমি কিন্তু আমার ভিডিওতে সব কিছু মেনশন করি। এরপরে যদি আপনারা চান আমাদের কনসালটেন্সিটা নিতে, এখন স্টিল সেপ্টেম্বর কিছু স্লট খালি আছে, আমি জানি না হয়তো কয়দিন খালি থাকবে, কারণ মোটামুটি অধিকাংশ আমাদের স্লট ফুল হয়ে গেছে। এরপর যদি আপনারা আমাদের কনসালটেশন সার্ভিস নিতে চান অবশ্যই আমাকে ইমেল করবেন finlandhelpline.najmul@gmail.com। আপনারা শুধু কনসালটেন্সি সার্ভিসের জন্য কিন্তু আমাকে ইমেল করবেন, আদার্স কোয়ারিসের জন্য কিন্তু আসলে এই ইমেলটাতে মেল করলে আমি কিন্তু অ্যান্সার করতে পারবো না। আদার কোয়ারিসের জন্য আমি কিন্তু আলাদা একটা ইমেল অ্যাড্রেস দিয়েছি, সেটাতে আলাদা যদি কোয়ারিস থাকে সেটাতে ইমেল করবেন। শুধুমাত্র কনসালটেন্সি সার্ভিস নিতে চাইলেই তখনই শুধুমাত্র এটাতে ইমেল করবেন, অথবা যারা নিজেরা আসলে অ্যাপ্লিকেশন করবেন, কিংবা আসলে আমাদের কনসালটেন্সি নেওয়ার আগে আপনারা যদি নিজেদের প্রোফাইলটাকে আসলে অ্যাসেস করতে চান, নিজেদের ফিনল্যান্ড সম্পর্কে আলোচনা করতে চান যে ফিনল্যান্ড আসলে আপনার জন্য কম্পেটেবল হবে কিনা, আপনার আসলে রিকোয়ারমেন্ট যেগুলো রয়েছে আপনি আসলে যা জানতে চাচ্ছেন সেটা যদি জানতে চান, আমার সাথে 30 মিনিট একটা পেইড কনসালটেন্সি সার্ভিস নিতে পারেন, অন কল সেশন নিতে পারেন, যেখানে আমরা আসলে আপনার কোয়ারিসের উত্তরগুলো দিয়ে থাকবো। অনেকেই প্রশ্ন করেন যে আসলে আমরা কেন এই জিনিসটা আসলে পে সার্ভিস নিয়েছি, কারণ আসলে অনেকেই আমাদের সাথে দেখা যায় যে
এই সার্ভিসটা আগে ফ্রি ছিল, বাট অনেকেই ফোন দিয়ে দেখা যায় যে খুবই টাইম ওয়েস্টিং কথা বলে, তাদের আসলে ইস্যু ছাড়াই কথাগুলো বলে, পার্সোনাল ইস্যুগুলো নিয়ে কথা বলে, যেগুলো আসলে আসলে আমাদের এত কোয়ারিজ আসে যেটা আসলে একা আমার পক্ষে হ্যান্ডেল করা সম্ভব হয় না। সেই জন্য আসলে যাদের আসলে খুব দরকার, যারা আসলে খুবই ইমার্জেন্সি ইনফরমেশন দরকার হয়, শুধুমাত্র তাদের জন্যই আসলে সেশনটার জন্য ওপেন করেছি। সকলের জন্য আসলে এখন আর এই জন্য এই সেশনটা ওপেন নেই। তো আমি বলবো যারা আসলে ফিনল্যান্ড আসতে চান, এই সেপ্টেম্বর সেশনটাকে কিন্তু খুব বড় একটা অপরচুনিটিস, সেটাকে কিন্তু আপনাদের অবশ্যই কাজে লাগানো উচিত। আমি যে ডকুমেন্ট লিস্টটা দিয়েছি সেটা অলরেডি আমার গ্রুপে দেওয়া আছে, আমার গ্রুপে জয়েন করলে আপনারা কিন্তু সেই লিস্টও পেয়ে যাবেন। তো সবাই নিজেদের মতো করে আসলে প্রিপারেশন নেওয়া শুরু করে দেন, খুব সময় বেশি নেই অ্যাপ্লিকেশন করার জন্য। তো সবাই আজকে এই পর্যন্তই ভিডিওটা, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।